আজকের আলোচনার জন্য আমাদের হাতে এসছে একটা গল্পের স্ক্রিপ্ট। শিরোনাম ইভিল, অদৃশ্য ক্ষুধা। আর এর শুরুতেই যে প্রশ্নটা রাখা হয়েছে, মানে মানুষের চোখে যা দেখা যায় সবটাই কি সত্যি? এই একটা লাইনই কিন্তু পুরো গল্পের মেজাজটা তৈরি করে দেয়। একদম। আমাদের আজকের মিশন হলো এই স্ক্রিপ্টের গভীরে যাওয়া, এর কাঠামো, চরিত্র আর এর ভেতরে যে একটা মনস্তাত্ত্বিক ভয় লুকিয়ে আছে সেটাকে বিশ্লেষণ করা। ঠিক, মানে আমরা শুধু গল্পটা বলবো না, বরং বোঝার চেষ্টা করব ঠিক কোন কৌশলে এই লেখাটা আমাদের অস্বস্তির গভীরে পৌঁছে দিচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক গল্পের মূল চরিত্র সিনথিয়াকে দিয়ে। হ্যাঁ, স্ক্রিপ্টে বলা হচ্ছে যে তার মধ্যে এক প্রাচীন শক্তি আছে, সে মানুষের মনের ভেতরটা দেখতে পায়। কিন্তু যেভাবে সে দেখে, মানে ব্যাপারটা বেশ অদ্ভুত। সে কিন্তু কোনো দৃশ্য দেখে না, তার চোখের সামনে শুধু একটা শব্দ ভেসে ওঠে, ইভিল। এখানে গল্পকার একটা দারুণ চাল দিয়েছেন। সাধারণত এই ধরনের চরিত্রে আমরা কি দেখি? তারা হয়তো অতীতের ঘটনা দেখতে পায় বা ভবিষ্যতের আভাস পায়। ঠিক, কিন্তু এখানে ক্ষমতাটা খুব সীমাবদ্ধ এবং প্রতীকী। ইভিল শব্দটা একটা লেবেলের মতো, একটা চূড়ান্ত রায়। আচ্ছা, এটা সিনথিয়াকে কোনো প্রেক্ষাপট দেয় না, শুধু বিপদের উপস্থিতিটা জানিয়ে দেয়। ফলে তার ক্ষমতাটা জানার চেয়ে বরং ওই যে অজানা ভয়টাকেই বেশি উস্কে দেয়। সে জানে বিপদ আছে, কিন্তু বিপদটা ঠিক কি বা কোথা থেকে আসছে সেটা জানে না। এক্স্যাক্টলি। আর এই ক্ষমতার একটা সরাসরি প্রয়োগ আমরা দেখি গল্পের একেবারে প্রথম দৃশ্যে। হ্যাঁ, একেবারে শুরুতেই। সিনথিয়া একটা আর্তনাদ শুনে একটা অন্ধকার ঘরে পৌঁছায় আর দেখে একটা খাঁচার ভেতরে স্বার্থ নামের একজন ভয়ে জমে আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কোন অংশটা? দৃশ্যের শেষটা। যখন সিনথিয়া তাকে ভরসা দেয়, তখন স্বার্থের পাশে বসে থাকা আরেকজন লোক হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে থাকে আর স্বার্থ ফিসফিস করে বলে, ধন্যবাদ। হ্যাঁ, এই ধন্যবাদ শব্দটা এখানে বড্ড বেমানান লাগছে, তাই না? এখানেই তো স্ক্রিপ্টটার আসল মজা। গল্পটা শুধু প্রশ্ন তৈরি করছে না, আমাদের ভরসার ধারণাকেই যেন উল্টে দিচ্ছে। স্বার্থ যখন ধন্যবাদ বলে, তখন আমরা দর্শক বা পাঠক হিসেবে একটা দ্বিধায় পড়ে যাই। এই ধন্যবাদ কি সাহায্যের জন্য, নাকি সিনথিয়াকে নতুন শিকার হিসেবে পেয়ে যাওয়ার আনন্দে? দারুণ পয়েন্ট। একটা সাধারণ ভদ্রতার শব্দকে এখানে ভয়ঙ্কর করে তোলা হয়েছে, যা বুঝিয়ে দেয় যে এই জগতে কোনো কিছুই আসলে সরল নয়। আর ওই হামাগুড়ি দেওয়া লোকটা, সে কে? সেটাও একটা রহস্য। সে কি শিকার নাকি শিকারী? এই দৃশ্যটা আমাদের পরিচিত জগতের নিয়মগুলোকেই ভেঙে দেয়। অর্থাৎ বাইরের বিপদটা এখানেই প্রথম সংকেত দিয়ে গেল, কিন্তু এর পরেই গল্পটা আরও পার্সোনাল হয়ে ওঠে। হ্যাঁ, যখন বিপদটা সিনথিয়ার পরিবারের দরজায় করা নাড়ে। ঠিক, র্যালি নামের একটি আতঙ্কিত মেয়ে সাহায্য চাইতে আসে সিনথিয়ার বাড়িতে, তার মেয়ে জোডির কাছে। আর এই র্যালির মাধ্যমেই আমরা প্রথমবার অশুভ সত্তাটার একটা বর্ণনা পাই, যা গল্পটার শিরোনাম অদৃশ্য ক্ষুধা সেটাকে প্রতিষ্ঠা করে। স্ক্রিপ্টের ওই বর্ণনাটা কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো। একদম। খেয়াল করুন, চোখ বহু বছরের পুরনো মৃতদেহের মতো ফাঁকা, চুল শত বছরের শুকনো ডালের মতো, শরীর এক ক্ষুধার্ত বৃদ্ধার মতো শুকনো। এখানে প্রতিটি বিশেষণই যেন প্রাণহীনতা আর শূন্যতার প্রতীক। ঠিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো, মনে হয় সে বহু বছর ধরে ক্ষুধার্ত। এই ক্ষুধা শব্দটা শুনলেই তো আমাদের মাথায় খাবারের কথা আসে, কিন্তু এখানে তো ব্যাপারটা তেমন নয়, তাই না? বিলকুলই না। এই ক্ষুধা আসলে আত্মিক ক্ষুধা, বা ধরুন জীবনী শক্তি, এনার্জি শুষে নেওয়ার ক্ষুধা। আচ্ছা, এই সত্তাটা এমন কিছু চায় যা ভৌত জগতের নয়। সে হয়তো মানুষের আবেগ, স্মৃতি বা তার সত্তাটাকেই খেয়ে ফেলে। ওয়াও। আর এই ধারণাটাই প্রচলিত ভূতের গল্পের থেকে এটাকে আলাদা করে দেয়। এটা এমন এক পরজীবী যা শরীরকে নয়, আত্মাকেই ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলে। আর এটাই হলো গল্পের মূল আতঙ্ক। আর সেই আতঙ্ক আরও ঘনীভূত হয় যখন র্যালির বাবা এসে তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যায়। জোডি সাহায্য করতে চাইলেও পারে না, হ্যাঁ, নাকি কিছু লুকাচ্ছে। র্যালির বাবার চরিত্রটি এখানে একটা গেটকিপার বা দ্বাররক্ষীর মতো কাজ করছে। সে বাইরের জগৎ থেকে র্যালিকে আর র্যালির ভেতরের সত্তাটিকে আড়াল করতে চাইছে। তার এই মরিয়া আচরণ আমাদের ভাবতে বাধ্য করে যে সে কি ভয়ে এমন করছে, নাকি সে নিজেই এই অশুভ শক্তির কোনো অংশীদার। আচ্ছা,
স্ক্রিপ্ট এখানে ইচ্ছে করে একটা ধূসর জায়গা তৈরি করেছে। একদম, হতে পারে পরিবারটি অভিশাপ সম্পর্কে জানে এবং এটাকে গোপন রাখার চেষ্টা করছে, যা র্যালির অবস্থাকে আরও করুণ করে তুলেছে। এই ঘটনার পরেই কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা আসে। মা আর মেয়ের দ্বন্দ্বটা। হ্যাঁ, জোডি পুলিশকে জানাতে চায়, যা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু সিনথিয়া তাকে বাধা দেয়। সে বলে, আমরা তাকে সাহায্য করতে পারবো না। এটা একটা দারুণ পয়েন্ট। একজন মা যার নিজেরই বিশেষ ক্ষমতা আছে, সে কেন আরেকজনকে সাহায্য করতে এমন সরাসরি মানা করছে? এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। এখানে কিন্তু মা ও মেয়ের মধ্যে শুধু একটা সাধারণ মতবিরোধ হচ্ছে না, তাহলে কি হচ্ছে? দুটো ভিন্ন প্রজন্মের বা দুটো ভিন্ন বিশ্বদৃষ্টির সংঘাত হচ্ছে। জোডি আধুনিক যুক্তিবাদী প্রজন্মের প্রতিনিধি। তার কাছে সমস্যার সমাধান হলো সিস্টেমের সাহায্য নেওয়া, যেমন পুলিশ। আর সিনথিয়া? অন্যদিকে সিনথিয়া প্রাচীন জ্ঞানের ধারক। সে জানে এমন কিছু শক্তি আছে যা পুলিশ বা আইনের ঊর্ধ্বে। তার এই প্রত্যাখ্যান হয়তো ভয় থেকে নয়, বরং অভিজ্ঞতা থেকে এসেছে। সে হয়তো জানে যে কিছু লড়াইয়ে নামা মানেই নিশ্চিত পরাজয়। ঠিক। এখানে তার মায়ের সত্তা আর তার শক্তির ধারক সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সে হয়তো মেয়েকে বাঁচানোর জন্যই বিপদ থেকে দূরে থাকতে চাইছে। আর এই দ্বন্দ্বের কারণেই জোডি নিজে থেকে তদন্ত শুরু করে এবং আগাথা নামের রহস্যময় চরিত্রটির খোঁজ নেয়। হ্যাঁ, আর ঠিক সেই রাতেই সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে, যা আমার মতে পুরো স্ক্রিপ্টের সবচেয়ে শক্তিশালী একটা ইমেজ। ওই জ্বলন্ত হাতের স্বপ্নটা। হ্যাঁ, সে দেখে একটা জ্বলন্ত হাত, কিন্তু তাতে কোনো যন্ত্রণা নেই। এই স্বপ্নটা শুধু পূর্বাভাস নয়, এটা গল্পের থিমের একটা চাবি। ব্যথাহীন জ্বলন্ত হাত। এই আইডিয়াটা মারাত্মক। কিভাবে? দেখুন, ব্যথা আমাদের অস্তিত্বের প্রমাণ দেয়। আমাদের শরীর যখন বিপদে পড়ে, তখন ব্যথা সেই সংকেত আমাদের মস্তিষ্কে পাঠায়। ঠিক। ব্যথা না থাকা মানে নিজের শরীর থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে যাওয়া। স্বপ্নটা আমাদের আগেই জানিয়ে দিচ্ছে যে এই গল্পের আসল লড়াইটা কোনো বাইরের ভূতের সঙ্গে নয়, বরং নিজের সত্তা হারানোর বিরুদ্ধে। তার মানে শরীরটা আছে, কিন্তু তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। একদম। তার মানে এই অদৃশ্য ক্ষুধা শুধু জীবনী শক্তি নয়, মানুষের অনুভূতিকেও খেয়ে ফেলছে। ঠিক তাই। আর এই স্বপ্নটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন পরের দিন জোডি র্যালির বাড়িতে গিয়ে জানতে পারে যে কিছুদিন আগে র্যালি সত্যি নিজের হাত আগুনে পুড়িয়ে ফেলেছিল এবং এক ফোঁটাও ব্যথা অনুভব করেনি। এখানেই জোডির স্বপ্ন আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। হ্যাঁ, স্ক্রিপ্টের শেষে যে প্রশ্নটা তোলা হয়েছে, তার শরীরে যে দাগগুলো ছিল, সেগুলো কি শুধু দাগ, নাকি কেউ তার ভেতর ঢুকে পড়ছে? এই প্রশ্নটাই গল্পের আসল ভয়কে প্রকাশ করে। তার মানে এটা আর দখলের গল্প নয়, এটা প্রতিস্থাপনের গল্প। একটা সত্তা ধীরে ধীরে আরেকটা সত্তাকে মুছে দিয়ে তার জায়গা নিয়ে নিচ্ছে। এক্স্যাক্টলি। শরীরটা একটা খালি পাত্রের মতো হয়ে যাচ্ছে, যাকে অন্য কেউ ব্যবহার করছে। ব্যথা অনুভব না করা হলো সেই প্রক্রিয়ার প্রথম ধাপ। এরপর হয়তো আবেগ, তারপর স্মৃতি এবং শেষে পরিচিতি। সবই ধীরে ধীরে মুছে যাবে। র্যালি নামের মেয়েটা হয়তো ভেতরে ভেতরে মরেই যাচ্ছে, অথচ বাইরে থেকে শরীরটা বেঁচে আছে। হরর হিসাবে এটা অনেক বেশি প্রভাবশালী, কারণ এর কোনো সহজ সমাধান নেই। ঠিক। ঝাড়ফুঁক বা মন্ত্র দিয়ে হয়তো ভূত তাড়ানো যায়, কিন্তু নিজের হারিয়ে যাওয়া সত্তাকে কিভাবে ফিরিয়ে আনা যায়? এই স্ক্রিপ্টটা যেভাবে শেষ হয়েছে তাতে অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তরহীন থেকে গেছে। আগাথাকে সিনথিয়া শেষ পর্যন্ত কি করবে, র্যালির কি হবে? আমার মনে হয় গল্পটা এখানে শেষ হওয়ার জন্য লেখা হয়নি। এটা হয়তো একটা সিরিজের প্রথম পর্বের মতো হতে পারে। তবে এই ধরনের মনস্তাত্ত্বিক হররের সৌন্দর্যই হলো এর অমীমাংসিত রহস্যে। এটা আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। গল্পটা শেষ হলেও এর রেশ আমাদের মাথায় থেকে যায়। একদম। আগাথা হয়তো এই অশুভ শক্তির উৎস, অথবা সেও হয়তো এর প্রথম শিকার ছিল। তার পরিচয়টা জানার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে এই ক্ষুধা একটা চক্রের মতো, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকে। আর সিনথিয়ার পরিবারেও যেহেতু এই ক্ষমতা বহমান, তাই জোডিও এখন এই চক্রের অংশ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ঠিক তাই। তাহলে সবকিছু মিলিয়ে দেখলে এই ইভিল অদৃশ্য ক্ষুধা স্ক্রিপ্টটি আমাদের কি বলতে চায়? এটা কি শুধু একটা ভয় দেখানোর গল্প? আমার তো মনে হয় না। এটা শুধু অশুভ আত্মা নিয়ে নয়, এটা মানুষের ভেতরের শূন্যতা আর বিচ্ছিন্নতা নিয়েও কথা বলে। ব্যথা অনুভব না করাটা শুধু একটা অতিপ্রাকৃত ঘটনা নয়, এটা একটা রূপকও বটে। ঠিক ধরেছেন।
আধুনিক জীবনে আমরা অনেক সময় নিজেদের অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, একটা যান্ত্রিক জীবন কাটাই। এই গল্পটা সেই ভয়কেই চরম পর্যায়ে নিয়ে গেছে। যখন আমরা নিজেদের আবেগ বা কষ্ট অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলি, তখন কি আমরা আর পুরোপুরি মানুষ থাকি? এটাই তো প্রশ্ন। তাহলে কি বলা যায় এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কোনো অশুভ শক্তি নয় যা বাইরে থেকে আক্রমণ করে, বরং এমন কিছু যা আমাদের ভেতরেই জন্মায় এবং নিঃশব্দে আমাদের অনুভূতিগুলোকেই কেড়ে নেয়, আর আমরা হয়তো টেরও পাই না। একদম। এই অদৃশ্য ক্ষুধা কি শুধু র্যালির গল্প, নাকি এই ক্ষুধা কম বেশি আমাদের সবার মধ্যেই লুকিয়ে থাকতে পারে? এমন কোনো শূন্যতা যা পূরণ করার জন্য আমরা অন্যের শক্তি বা আবেগ শোষণ করতেও দ্বিধা করি না? এই প্রশ্নটাই হয়তো স্ক্রিপ্টটি আমাদের জন্য রেখে গেছে।